ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসা, এবং আমার যে 1200+ বা 1250+ যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এবং অনেক অভিনন্দন। এটুকুর জন্যই, তার কারণ হচ্ছে চ্যানেলটাকে দাঁড়াতে তোমরা যেহেতু আমাকে সাপোর্ট করেছো, সে সাপোর্টটা খুব দরকার ছিল। এবং এর জন্য তোমাদের কাছে আমি যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওয়ান স্টপ সলিউশন, যেখানে সমস্ত জিনিস সম্পর্কেই তোমাদের আলোচনা থাকবে। এছাড়াও বিভিন্ন কোর্স, বিভিন্ন ব্যাচ থাকবে, যেগুলোর মাধ্যমে আমরা কি করব, সরকারি চাকরিটাকে পাওয়ার একটা চেষ্টা কিন্তু আমাদের ভিতরে সকলের রয়ে যায়, সেটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করব। যারা চ্যানেলটার সাথে নতুন যুক্ত হচ্ছ, যারা জানো না এখনও পর্যন্ত, তারা চ্যানেলটাকে ঘুরে দেখে নাও। আমাদের চ্যানেলে কিন্তু 280-র বেশি ভিডিও রয়েছে, 280+ ভিডিওস রয়েছে, যেগুলো তোমাকে বিভিন্নভাবে হেল্প করে দেবে, এবং 90+ আমাদের ফ্রি মক ইন্টারভিউর ভিডিও রয়েছে এর ভিতরেই। এছাড়া ননটেকের ভিডিও রয়েছে, এরকম নানান ভিডিও কিন্তু আমাদের ননটেকেরও মনে হয় 15টার কাছাকাছি ভিডিও রয়েছে, ফ্রি ননটেক ভিডিওগুলো। এগুলো সমস্ত কিছু কিন্তু সেখানে অ্যাভেলেবেল রয়েছে। এবারে এই যে জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল, এগুলো পুরোপুরি ছিল হচ্ছে ইন্টারভিউ রিলেটেড, পিএসসি জেইর ইন্টারভিউ রিলেটেড জেনারেলি ছিল জিনিসপত্রগুলো। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে যে সামনে আমাদের যে পরীক্ষাগুলো আসছে সেটার ভিতরে পড়ে এর ভিতরে পড়ে এনএস, এর ভিতরে পড়বে জেই, এবং কিছুদিনের ভিতরেই হয়তো কেএমসি এবং কেএমডি এর এক্সামগুলোও আসবে। কবে আসবে আমি জানি না, প্রশ্ন করবে না কবে আসছে এগুলো প্রশ্ন করবে না, কবে আসছে সেটা আমি জানি না, বাট এগুলো কিন্তু শিডিউলড, এগুলো আসতে চলেছে। এছাড়া যে এক্সাম আরেকটা রয়েছে সেটা হচ্ছে পলিটেকনিক লেকচারার। তো এই সমস্ত যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলোর স্টাডি কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি আমাদের ব্যাচে। আমাদের যে স্টেট লেভেল এক্সাম গাইডেন্স ব্যাচ রয়েছে, সেই স্টেট লেভেল এক্সামের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে কিন্তু অলরেডি আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এবারে অনেকেই এই ব্যাচের বহির্ভূত যারা রয়েছে, আবার এই ব্যাচে যারা রয়েছে, তারা অনেকেই বলেছো যে স্ট্র্যাটেজিটা কীরকম হবে বা জিনিসপত্রগুলোকে নিয়ে আমরা কিভাবে চলব। তো প্রথম কথা হচ্ছে যে দুটো পার্ট যদি আমি করে নিই, একটা জায়গাতে যদি আমরা এনএস, জেই এইগুলোকে রাখি, আর আরেকটা পার্টের ক্ষেত্রে আমরা যদি রাখি কেএমসি, কেএমডিএকে, এবং আরও একটা পার্টে যদি আমরা রাখি হচ্ছে এই এবং পলিটেকনিক লেকচারার, ছোটো করে দিলাম পলিটেকনিক লেকচারারকে। তো তিনটের ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজের দিকে কিন্তু আমাদেরকে জোর দিতে হবে। কীরকম জোর দিতে হবে? যে এইগুলোর ক্ষেত্রে সবথেকে স্কোরিং যে জায়গাটা থাকে, এইগুলোর ক্ষেত্রে প্রথম যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট নিয়ে। তো স্কোরিং যে জায়গাটা থাকে, এই তিনটের ক্ষেত্রেই স্কোরিং জায়গা হচ্ছে সয়েল, এই তিনটের ক্ষেত্রেই স্কোরিং জায়গা হচ্ছে ইরিগেশন, হাইড্রোলজি, এছাড়া হচ্ছে আমাদের হাইওয়ে বা ট্রান্সপোর্টেশন বলতে পারি, এছাড়া সার্ভে, এবার রয়েছে আমাদের সম থেকে প্রশ্ন বিভিন্ন জায়গাতেই থাকে ঘুরিয়ে ফিরিয়ে, আর তাছাড়া থাকে হচ্ছে আমাদের সয়েল, ইরিগেশন, হাইওয়ে, সার্ভে, আচ্ছা এনভায়রনমেন্ট। এই জায়গাগুলো সকলেরই খুব কমন জায়গা হয়। আরসিসি, কংক্রিট টেকনোলজি, এই জায়গাগুলো হচ্ছে পুরোপুরিভাবেই স্কোরিং এরিয়া। কারণ এখান থেকে যদি আমি যে সাবজেক্টগুলোর কথা বললাম, তুমি কেএমসিতে যাও, আচ্ছা এর সাথে বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশনটাও রাখি,
তুমি এনএসে যাও, জেইতে যাও, কেএমসি, কেএমডিএ বা এই পিএল, যেখানেই তুমি যাও না কেন, যে কোনো জায়গাতে যাও না কেন, এখান থেকে কিন্তু প্রায় 60-70% কোশ্চেন কিন্তু এর ভিতরেই আসে। এই সাবজেক্টগুলোর ভিতরেই কিন্তু তুমি 60-70% স্কোরিং এরিয়া কিন্তু এটাই। এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের সবথেকে বেশি প্রশ্ন আসে, যে সয়েল, ইরিগেশন, হাইড্রোলজি, আমাদের হাইওয়ে, সার্ভে, সাম, এনভায়রনমেন্ট, আরসিসি, সিটি, বিএমসি, এগুলোর ভিতরেই আসে। তো স্কোরিং এরিয়া আমাদের এটাই, স্কোর করার জায়গা এখানটাতেই দাঁড়িয়ে যাবে। এবারে তোমাকে যেগুলোর দিকে নজর দিতে হবে এবং যেগুলো গুরুত্বপূর্ণ, তার ভিতরে পড়ে এনএস বা জেইর জন্য যেগুলো, এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়। আমি একবারে চলে যাই এই পিএলের ক্ষেত্রে। এই পিএলের ক্ষেত্রে যদি তুমি লক্ষ্য করো, তাহলে তুমি দেখতে পাবে এক্ষেত্রে কিন্তু তোমাকে ফ্লুইডটাকে ভালো করে পড়তে হবে, এখানে তোমাকে কিন্তু স্ট্রাকচার ভালো করে পড়তে হবে, এখানে কিন্তু তোমাকে স্টিল থেকে প্রশ্ন আসার চান্সেস বেশি থাকে, স্টিল স্ট্রাকচার তোমাকে পড়তে হবে। আমি স্ট্রাকচার বলতে স্ট্রাকচারাল ডিজাইনের কথা বলছি, স্ট্রাকচার বলতে আমি ডিজাইনের কথা বলতে চাইলাম। তো এই জায়গাগুলো থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু আসে হচ্ছে এই এবং পলিটেকনিক লেকচারের এক্সামগুলোতে। এই জায়গাগুলোকে ওরা কিন্তু বেশি কভার করার চেষ্টা করে। তো সেইটার দিকে কিন্তু আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে এবং ভালো করে এই জায়গাগুলোকে আমাদেরকে দেখে যেতে হবে। যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা পলিটেকনিক লেকচারারের দিকে একটা ঝোঁক রেখেছো বা সেটার জন্য পড়াশুনো করছো, তো সেগুলোকে একটু কিন্তু ভালো করে অবশ্যই সেই জায়গাগুলোকে দেখে যেতে হবে। এবারে তোমরা বলবে যে স্যার কিছু জায়গা কিন্তু আপনি ছেড়ে গেলেন, কিছু জিনিস আপনি এখনও বলেননি। হ্যাঁ, আমি সবগুলোই আসবো, সমস্ত জায়গাগুলোকেই বলতে বলতে যাব, কারণ আমি এস্টিমেশন বাকি রেখেছি, আমি এখনও পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাকি রেখেছি। তো এই জায়গাগুলো সম্পর্কেও আমরা কিন্তু আলোচনাতে আসব। তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং এস্টিমেশন, এই জিনিসগুলো এনএস হোক, জেই হোক, কেএমসি, কেএমডিএ হোক, এস্টিমেশন এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এখানে কিন্তু এর প্রশ্ন আসার চান্সেসটা অনেক বেড়ে যায়। এবং কেএমসি, কেএমডিতে আমরা তো অনেক এস্টিমেশন রিলেটেড প্রশ্ন দেখেছি, ডাইরেক্ট সাইট রিলেটেড এক্সাম্পল দিয়ে পরে প্রশ্ন করে, তো অনেক কিছু থাকে, আউটটার্ন রিলেটেড প্রশ্ন করে, এস্টিমেশন কত রকমের হয়, তার ভিতরে যে পরে প্লিন্থ এরিয়ার ভিতরে পড়বে কি পড়বে না, এরকম বিভিন্ন জিনিসপত্রের উপর কিন্তু প্রশ্ন এখানে থাকে। কেএমসি রুলের উপরে প্রশ্ন থাকে অনেক সময়, এগুলো তোমরা জানো, সেগুলো নিয়ে আর আলোচনা করছি না। কিন্তু তা বলে কি যদি আমরা এনএস, জেই বা কেএমসি, কেএমডিএ দিই, সেখানে কি আমরা এগুলো পড়বো না? মানে যেগুলো আমি এই আর পিএলের জন্য আলাদা করে দিলাম, না তা নয়, সেগুলোও কিন্তু আমাদেরকে পড়তে হবে। বাট এই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদেরকে এইগুলোর উপরেও জোর দিতে হবে, কিন্তু এগুলো যদি আমি খুব একটা বেশি নাও পড়ি, মানে আমাদের ফ্লুইড, ডিজাইন বা স্টিল, এই যে তিনটে চ্যাপ্টারের কথা আমি বলছি, এখান থেকে কিন্তু 20% কোশ্চেন আসার চান্সেস কিন্তু এখানে রয়েই যায়। তাই 20% যদি তোমাকে করতে হয়, যারা পুরোপুরি 100%-এর জন্য যাচ্ছ, যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে চাইছো, তাদেরকে কোনো সাবজেক্টকেই ছেড়ে যাওয়া চলবে না, সমস্ত সাবজেক্টকেই তাদেরকে পড়তে হবে। আমি যদি কোনো সাবজেক্ট মিসও করে গেলাম, যদি তোমার মনে হয় আমি কোনো সাবজেক্ট মিস করেছি, সেটাও পড়তে হবে। তো ইচ অ্যান্ড এভরিথিংয়ের উপর জোর দিতে হবে। কিন্তু যদি তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা পলিটেকনিক লেকচারারের জন্য যাও, তোমাকে কিন্তু ফ্লুইড, স্ট্রাকচার, ডিজাইন, আমাদের স্টিল, এই সমস্ত জিনিসগুলোর উপর কিন্তু ভালো করে পড়তে হবে এবং জোর দিতে হবে। আগের বছরেরই যদি আমরা প্রশ্ন দেখি, সেখানে কিন্তু ফ্লুইড, স্ট্রাকচারাল ডিজাইন, স্টিল, আরসিসি, এই সমস্ত জায়গা থেকে কিন্তু বেশ ভালো এবং নিউমেরিক্যাল প্রশ্ন কিন্তু এসেছে, কনসেপচুয়াল প্রশ্নও কিন্তু এসেছে। তাই যদি কোশ্চেনের প্যাটার্ন যদি ঠিকমতো এরকম থাকে এবং কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয়, তাহলে কিন্তু একই রকম প্রশ্ন আসার চান্সেস বেড়ে যাবে। এবারে চলে আসি হচ্ছে নিউমেরিক্যালের কথায় আর থিওরিটিক্যালের কথায়। তো কোশ্চেনের প্যাটার্নের উপরে ডিপেন্ড করে, এটা তো গেল সাবজেক্টের উপর গল্প আমরা করলাম। কোশ্চেন প্যাটার্নের উপর যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে নিউমেরিক্যাল আসার চান্সেস, মানে অঙ্ক টাইপের যে সমস্ত জিনিসগুলো থাকে, নিউমেরিক্যাল আসার যে চান্সেসটা থাকে, সেটা প্রায় হয়ে যায়
50-60%, প্রায় 50-60%-এর কাছাকাছি চলে যাচ্ছে কিসের জন্য? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে বা পলিটেকনিক লেকচারারে। সেটাই কিন্তু কমে পড়ে 20-35%-এর কাছাকাছি এসে দাঁড়াচ্ছে কোথায়? যদি আমরা দেখি যে মোটামুটি বা 20 বা 30%-এর কাছাকাছি যদি বলি, সেক্ষেত্রে আমরা এই কেএমসি কেএমডিএগুলো এর মাঝেই এসে ঢুকে যাবে, এর মাঝেই থাকবে হয়তো। কিন্তু যদি আমরা জেইর দিকে দেখি বা আমরা এনএসের দিকে দেখি, তখন কিন্তু এত নিউমেরিক্যাল প্রশ্ন ওখানে থাকে না। সেখানে কিন্তু 20%-এর কাছাকাছি, অ্যাপ্রক্স 20%-এর কাছাকাছি নিউমেরিক্যাল প্রশ্ন থাকে। বাকি 80% যে প্রশ্ন থাকে সেটা কিন্তু থাকে হচ্ছে থিওরি বেস, এবং তোমাকে জানতে চাইবে যে কি আছে না আছে। বাট যেরকমভাবে কোশ্চেন স্ট্যান্ডার্ড চেঞ্জ হচ্ছে, তাতে এমসিকিউর সাথে সাথে, এমসিকিউ এর সাথে সাথে এমএসকিউ অর্থাৎ স্টেটমেন্ট বেস কোশ্চেনের চান্সেস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এই এবং পলিটেকনিক লেকচারার বা কেএমসি জাতীয় পরীক্ষাগুলোর জন্য। কি? এমএসকিউ, স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, একটা স্টেটমেন্ট দিয়ে লিখে দেবে যে একটা স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট, তিনটে স্টেটমেন্ট, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা বা অ্যাসারশন রিজনস করেও বলতে পারে। এই রকম বিভিন্ন জিনিসপত্র করে কিন্তু প্রশ্ন আসতে পারে, প্রশ্ন দিতে পারে, কারণ এই চান্সেসটা কিন্তু ধীরে 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 বাড়ছে। তাহলে আমাকে কিন্তু কোন কোন দিকে নজর দিতে হবে? আমাকে বিভিন্ন অ্যাজামশনসের দিকে নজর দিতে হবে। আমি ভালো করে থিওরিটা পড়বো না, ভিতরে জানবো না যে থিওরিটা সম্পর্কে কি হতে পারে বা না হতে পারে, সেটার দিকে নজর দিতে হবে। আচ্ছা, ধরো এরকম বললো যে আমি একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক রয়েছে, তার ডিটেনশন পিরিয়ড এত রয়েছে, তার সেডিমেন্টেশন ট্যাঙ্কের ডিটেনশন পিরিয়ড এত রয়েছে, ডেপথ এত হতে পারে, এটার ফ্লো রেট এত হতে পারে বা ওভারফ্লো রেট এত রয়েছে। এরকম বিভিন্ন জিনিসগুলো দিয়ে বললো কোনটা ঠিক কোনটা ভুল আমাকে বলো, এটা ঠিক এটা ভুল, এটা ঠিক নাকি চারটা স্টেটমেন্টের ভিতরে এটা শুধুমাত্র একটা স্টেটমেন্ট ঠিক। এই রকম ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে থিওরির যে ভিতরের এরিয়াগুলো, সেগুলোও কিন্তু আমাকে খুব ভালো করে পড়তে হবে। তো এই সমস্ত জিনিসের জন্য আমাকে ঠিক করতে হবে আমার পড়ার ধরনটাকে। কোনটাকে ঠিক করতে হবে? আমার পড়ার ধরনটাকে। তাহলে পড়ার ধরনটা কিভাবে আমাদের ঠিক হবে? যে কোনো জায়গাতে তুমি যেখানেই পড়ছো, যে জায়গাতেই পড়ছো, সেখানে আগে লেকচারগুলোকে কমপ্লিট করো। দেখো, এখন আমি বলবো না একবারেই প্রথমে তুমি বইটা খুলে বসে যাও এবং টেক্সট বই ধরে পড়তে শুরু করো। হয় না। আমাদের ক্ষেত্রে কি হয়, যারা আমরা কাজের সাথে যুক্ত রয়েছি বা অনেকেই আছে যারা সময় পাচ্ছ না, হ্যাঁ, বা বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছো বা বাইরে রয়েছো, মানে নিজের বাড়ির থেকে সময় পাও না, খুব কম সময় পাও, তাদের ক্ষেত্রে কিন্তু টেক্সট বই পড়া আমার মনে হয় একদমই পসিবল নয় এবং সেটা যায় না। এবারে হচ্ছে যে না, তা বলে কি আমি টেক্সট বই পড়বো না? যাদের কাছে সময় রয়েছে, যারা ফ্রেশার্স রয়েছে, যারা কোনো কাজ করছো না, তারা কিন্তু অবশ্যই টেক্সট বুকটাকে, তোমার কাছে যাই টেক্সট বুক রয়েছে সেই বুকটাকে কিন্তু ফলো করো। আদারওয়াইজ, এটা কিন্তু আমি সমস্তর জন্য বলছি, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইচ অ্যান্ড এভরি এক্সামের জন্যই বলছি, প্লিজ ফলো দ্য লেকচার্স। এবারে সেটা নিশ্চয়ই কোনো একটা ভালো ইনস্টিটিউশনের কাছ থেকে হতে পারে, সেটা ফ্রি লেকচার্স হতে পারে, সেটা আমার ইনস্টিটিউশনের কাছ থেকে হতে পারে, যে আমার কাছ থেকে যে লেকচারগুলো পাচ্ছ তার উপর হতে পারে। বেসিক কনসেপ্টটাকে এখানে ক্লিয়ার করে নাও। বেসিক কনসেপ্টটাকে এই লেকচারের মাধ্যমে ক্লিয়ার করে নাও। বেসিক কনসেপ্টটাকে লেকচারের মাধ্যমে ক্লিয়ার করে নাও। দেন তারপর লেকচারটা বারবার আমি দেখতে বলছি না, লেকচারটা বারবার দেখা সম্ভব নয়, অত ঘন্টার লেকচার বারবার তৈরি করা পসিবল নয়। সেখান থেকে চলে যাও নিজের নোটস, নিজে একটা নোটস বানাও। এছাড়া যেখানেই পড়ছো বা যেখানে তুমি পড়বে, যেখানে পড়ার সাথে যুক্ত রয়েছো, সেখানে নিশ্চয়ই তোমাকে কিছু নোটস দেবে বা কিছু শর্ট নোটস দেবে বা কিছু ইম্পর্টেন্ট নোট দেবে। সেই ইম্পর্টেন্ট নোটগুলোকে কালেক্ট করো। এবার যেটা শুরু করো, বেসিক কনসেপ্ট, তোমার নোট এবং ইম্পর্টেন্ট নোটস, এই তিনটাকে অ্যাড করে পরে যেটা শুরু করো সেটাকে বলা হয়ে থাকে রিভিশন। এই রিভিশনটা তোমাকে চেষ্টা করতে হবে 15 দিনের একটা টাইমিং নিয়ে। 15 দিনের টাইমিং নাও,
15 দিনের টাইমিংয়ে, তো আগে পড়ে নাও সমস্ত কিছু, তারপরে 15 দিনের টাইমিংয়ে ঠিক করো যে তুমি দুটো সাবজেক্টকে শেষ করবে এবং 15 দিনের ভিতরে তুমি তোমার ওই নোটস এবং যে শর্ট নোটস রয়েছে সেগুলোকে ধরে নিজে রিভিশন দাও, পড়তে থাকো। এবং এই পড়াগুলো যতটা হতে থাকবে তার সাথে সাথে সাইমুলটেনাসলি তার পাশেই চলতে থাকবে এমসিকিউ প্র্যাকটিস। অনেকেই আছে যারা পড়াশুনো করে না বা লেকচার দেখে না, নোটসের ধার ধারে না, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিসে চলে যায়, ডাইরেক্ট এমসিকিউ প্র্যাকটিস করে। আমারই অনেক বন্ধুরা ছিল যারা করতো এরকম। তো তাদেরকে বলবো যে ওরকম করো না, ডাইরেক্ট এমসিকিউ প্র্যাকটিসে যেও না। আগে নিজের নোটস, বেসিক কনসেপ্ট, শর্ট ইম্পর্টেন্ট নোটস এগুলোকে তৈরি করে নিয়ে দেন এমসিকিউ প্র্যাকটিসে যাও। একটা দরকার হলে একটা চ্যাপ্টার শেষ করো বা একটা সাবজেক্ট শেষ করো, দেন এমসিকিউ প্র্যাকটিসে যাও। একটা সাবজেক্ট শেষ করে দেন এমসিকিউ প্র্যাকটিসে যাও। এবং এর মাঝে এই বেসিক কনসেপ্ট নোটস, শর্ট ইম্পর্টেন্ট নোটসের মাঝে যদি কোথাও ডাউট থাকে অবশ্যই তোমার ইনস্টিটিউশনকে সেই প্রশ্নটা করো, বা যেখানে তোমার জানতে অসুবিধা হচ্ছে সেখানে টেক্সট বুকের হেল্প নাও, গুগলের হেল্প নাও। আগে ফাউন্ডেশনটাকে একটু বানিয়ে নাও, দেন এমসিকিউ প্র্যাকটিসে এসো। দেন তুমি ডেলি এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। একটা চ্যাপ্টার পড়লে একটা চ্যাপ্টার এমসিকিউ প্র্যাকটিস করো, একটা টোটাল সাবজেক্ট পড়লে তার এমসিকিউ প্র্যাকটিস করো। এমসিকিউ প্র্যাকটিস ইজ মাস্ট, কারণ প্র্যাকটিসই তোমাকে পারফেক্ট করে তুলবে। এবারে তোমাদের মনে যে প্রশ্নটা আসে বা অনেকেই বলছো যে স্যার এই এমসিকিউ প্র্যাকটিস আমরা কোথা থেকে করব? এমসিকিউ প্র্যাকটিস তুমি যে ইনস্টিটিউশনে পড়ছো সেখান থেকে করতে পারো। আমি ফ্রিতে কিছু এমসিকিউ প্র্যাকটিস সেশন আস্তে আস্তে এবারে ইউটিউবে নিয়ে আসবো। এখন যেহেতু ইয়েটার জন্য মানে এই আমাদের পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচের জন্য এতটা সময় আমি করে উঠতে পারি না, বা আরও আমার স্টেট ব্যাচে যেহেতু পড়ানো চলছে সেহেতু আমি সময় করে উঠতে পারছি না। বাট তোমাদের জন্য ফিক্স করে পরে কিছু এমসিকিউ প্র্যাকটিস ক্লাসেস আমি কিন্তু দিতে শুরু করব, যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও হতে পারে, পলিটেকনিক লেকচারও হতে পারে, এনএসও হতে পারে, আবার আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও হতে পারে। সবের জন্যই যেটা কাজে লাগবে আমি সেরকমভাবেই তোমাদেরকে মানে করিয়ে দেবো, চিন্তা নেই। ফ্রি ভিডিওস আসবে। তো এমসিকিউ প্র্যাকটিস এখানে করতে হবে। এবারে আসে বুকের কথায়, যে স্যার এমসিকিউ প্র্যাকটিসের জন্য বুক কি ইউজ করব? এমসিকিউ প্র্যাকটিসের ছাড়া বুক ইউজ করার তো দরকার নেই। বাকি সব টেক্সট বুকের নাম তোমরা জানো, এনএন বসাক থেকে আরম্ভ করে ভাবি কাঠি, বা যে যেটা পড়তে সে সেটাকে পড়তে পারো, সবাই সমান। আমাদের গর্গ স্যার যে যেটা পড়তে পছন্দ করো, টেক্সট বুক সে সেটাই পড়তে পারো। এম চক্রবর্তী অনেকে পড়তো, অনেকে দুগ্গাল পড়তো, এসকে দুগ্গাল। তো যে যেটা তোমার যেটা মনে হবে, বিটেকে যেটা পড়েছো বা আমাদের পলিটেকনিকে যেটা পড়েছো, যার যেটা টেক্সট বই ভালো লেগেছে সে সেটা থেকেই পড়তে পারো। এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা আইইএস মাস্টার ইউজ করতে পারো। আইইএস মাস্টারের এমসিকিউ প্র্যাকটিস রয়েছে। এবং তোমাদেরকে যারা পলিটেকনিক লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যারা যাচ্ছ বা যেতে চাইছো, বা যারা পরীক্ষার প্রিপারেশন নেবে, তাদের ক্ষেত্রে গেট রিলেটেড কোশ্চেনগুলো করার চেষ্টা করো। গেট রিলেটেড যে কোশ্চেন রয়েছে এরকম বই নিয়ে সেখান থেকে করার চেষ্টা করো। আর যারা একদম নর্মাল জুনিয়র ইঞ্জিনিয়ার, এনএস এইগুলোর দিকে যাওয়ার চেষ্টা করছো, তারা দেখবে স্টেট পিএসসি বলে কিছু বই পাওয়া যায়। স্টেট পিএসসি এমসিকিউ প্র্যাকটিস বলে কিছু বই পাওয়া যায়। সেটা আইএস মাস্টার হতে পারে, সেটা আমাদের ওয়াইসিটি অর্থাৎ ইউথের বইও হতে পারে। হ্যাঁ, ইউথের বইয়ে হয়তো কিছু কোশ্চেন অ্যান্সার ভুল রয়েছে, বাট তুমি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য সেগুলোকে ইউজ করতে পারো। এমসিকিউ প্র্যাকটিসের জন্য এই বইগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং বেশ যথেষ্ট, মানে ঠিকঠাক হয়ে যাবে, এমসিকিউ প্র্যাকটিস তোমার হয়ে যাবে। এছাড়া যে বইগুলোর কথা বারবার আমরা সকলেই জানি, এই বইগুলো তো আমাদেরকে মানে প্রচুর পড়তে হয়েছে এবং এই বইগুলো সম্পর্কে সকলেই জানে। এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি মানেই হচ্ছে আমরা খুরমি গুপ্তার নাম করি, আমরা গুপ্তার নাম করি। তো দেখো, আমি একবারও বলবো না যে এই বইগুলো পড়বে না বা এই বইগুলো দেখবে না। অবশ্যই খুরমি গুপ্তা এগুলো তো সব দেখতেই হবে। আবার আছে আগর। তো এরকম বিভিন্ন বই যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতেই পারো, অবশ্যই দেখতে পারো, কারণ তোমার কাজ হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা।
বাট সেখান থেকেই যে প্রশ্ন আসবে তার কিন্তু মানে নেই। অনেক কনসেপচুয়াল প্রশ্ন এখন করছে, প্রশ্নের মান অনেক বেশি। আফটার কোভিড যে সমস্ত পরীক্ষায় হয়েছে সেই সমস্ত পরীক্ষার কোশ্চেন তোমরা দেখেছো, সেক্ষেত্রে কোশ্চেনের মান অনেক বেড়ে গেছে। ডাইরেক্ট কোনো বই থেকে প্রশ্ন তুলে দিচ্ছে এরকম চান্সেসও অনেক কম রয়েছে। তো প্রথমে আমি বলবো অবশ্যই কিন্তু কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও, নিজে হ্যান্ড রিটেন নোট বানাও বা নিজের নোটস বানাও, এবং তার সাথে তুমি যে ইনস্টিটিউশনে রয়েছো সেই ইনস্টিটিউশনেরই ইম্পর্টেন্ট যে নোটসগুলো রয়েছে সেগুলো নিয়ে নাও এবং রিভিশন করো। এছাড়া কিন্তু পড়ার ধরন চেঞ্জ না করলে কোনো রকম কোনো ফায়দা হবে না, কোনো রকম কোনো সুবিধা হবে না। তো এই ছিল মোটামুটি একটা স্ট্র্যাটেজি, এই ছিল মোটামুটি তোমাদের কাছে শেয়ার করা, যাতে যারাই কোনো একটা পরীক্ষার জন্য তৈরি হতে চাইছো তাদেরকে অবশ্যই বলবো যে তারা এইগুলোর ভিতরে যুক্ত হও। আর এছাড়াও আমাদের তো স্টেট লেভেল এক্সাম গাইড যেটা চলছে, স্টেট লেভেলের ব্যাচ আমাদের চলছে, স্টেট লেভেল এক্সাম গাইড, এবং স্টেট লেভেল এক্সাম গাইডের যে ব্যাচ চলছে তাতে আমাদের অনলাইন ব্যাচ যেটা শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে, সেটাতে তোমাদেরকে বলাই ছিল যে আমাদের আগে ছিল হচ্ছে 5,000 টাকা পার ইয়ার প্রথম 20 জনের জন্য। তো এই অফারটা তো সেভাবে আর নেই, হ্যাঁ, কারণ তোমরা সেভাবে গুরুত্ব দাওনি। এবার বাকিরা যারা জয়েন করতে চাও বাকিদের জন্য সেটা অবশ্যই হচ্ছে 6,000 টাকা পার ইয়ার। তো বুঝতেই পারছো মান্থলি সেটা 500 টাকা এসে দাঁড়ায়। তো 1 বছরের জন্য তোমরা এখানে পড়াশুনো করতে পারবে। এখানে থিওরি থাকবে, থিওরি সমস্ত কিছু পড়ানো হচ্ছে, তার সাথে সাথে তোমাদেরকে হ্যান্ড রিটেন নোট দেওয়া হবে, যেগুলো আমরা ইম্পর্টেন্ট নোট বলবো সেরকম হ্যান্ড রিটেন নোট পুরোপুরি পাবে। এছাড়া তোমরা পাবে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস সেশন আমরা শুরু করব, অলরেডি কিছু এমসিকিউ প্র্যাকটিস আমরা করেছি। এছাড়াও আমরা টেস্ট নেব, এবং এই কোর্সটা যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে, আপ টু এক্সাম তোমাদের কাছে কিন্তু এই ভিডিওগুলো অ্যাভেলেবেল থাকবে। আপ টু এক্সাম তোমাদের কাছে কিন্তু ভিডিও অ্যাভেলেবেল থাকবে, এবং একবার করে ক্লাস হয়ে যাওয়ার পরে, টোটাল ভিডিওগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে বা থিওরিটা পড়ানো হয়ে যাওয়ার পরে, আমরা ঠিক পরীক্ষার আগে রিভিশন করার জন্য একটা করে ম্যারাথন ক্লাস করব, এবং এই ম্যারাথন ক্লাসগুলো এক একটা সাবজেক্টের হবে। তাতে তোমরা নিজেদের নোটসগুলোকেও একবার ঝালিয়ে নিতে পারবে, এবং আমার সাথে রিভিশনগুলোও কিন্তু তোমরা করে নিতে পারবে। তো এনরোলমেন্ট চলছে, তো তোমরা যারাই এনরোল করতে চাও তারাই এনরোলমেন্ট করতে পারো। অবশ্যই এখানে সমস্ত দিকগুলোর উপরেই তোমার জোর দেওয়া হবে। ক্র্যাশ কোর্সের আশাতে বসে থেকো না যে ক্র্যাশ কোর্স বেরোবে, ক্র্যাশ কোর্স 2 মাসে পড়বো, 2 মাসে পড়ে যারা করে নেবো তাদেরকে তো বলে লাভ নেই, তাদেরকে জানিয়েও লাভ নেই জিনিসগুলো। যারা একটু পড়াশুনো করতে চাও, যারা একটু পড়াশোনার সাথে যুক্ত থাকতে চাও, তারা অবশ্যই এই ব্যাচটা জয়েন করতে পারো। এই ব্যাচটা এভাবেই চলছে। তো তোমাদেরকে ব্যাচটা একটু দেখিয়ে দিই। ব্যাচটা চলছে টিচমিন্টে, এবং স্টেট লেভেল এক্সাম গাইডেন্স এই যে রয়েছে সেখানে অলরেডি আমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমরা অলরেডি শুরু করেছি, সব আপলোড করা রয়েছে। ট্রান্সপোর্টেশনের সাবজেক্ট ওয়াইজ রয়েছে, ফ্লুইড মেকানিক্স, স্টিল স্ট্রাকচারের ডেমো ভিডিওগুলো রয়েছে, ট্রান্সপোর্টেশন শেষ হয়েছে আমাদের, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলো শেষ হয়েছে, সার্ভেইংয়ের পরপর সাবজেক্ট শেষ হয়েছে, সার্ভেইংয়ের তারপরে এমসিকিউ প্র্যাকটিস কিছু হয়েছে, এবং আমরা রিসেন্টলি সয়েলটাকে প্রায় শেষ করে ফেলেছি। এখানে বাকিগুলো এখানে আপলোডেড শো করছে না, এগুলো আপলোড করতে হবে 12 তারিখের পরে, যেগুলো অলরেডি কিন্তু 13 তারিখ এবং নেক্সট 14 তারিখের আজকের এগেনস্টে আমরা কিন্তু সাবজেক্টগুলোকে শেষ করে ফেলব। তো এই হচ্ছে আমাদের অলরেডি ব্যাচ চালু হয়েছে, এভাবে আমাদের ব্যাচ চলছে। খুব কম পয়সাতে, খুবই কম টাকার ভিতরে আমি তোমাদেরকে এই ক্লাসটা দিচ্ছি, এবং তার কারণ হচ্ছে আমার কোনো প্ল্যাটফর্ম ফিজ নেই, এবং আমি একাই সমস্ত জিনিসপত্র করছি, সেহেতু আমাদের ক্ষেত্রে এই চার্জটা অনেকটা কম হয়ে যাচ্ছে। আর তোমরা যদি কেউ জয়েন করতে চাও তাহলে অবশ্যই 8345024034 এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো, আমাকে কলও করতে পারো, এবং তোমরা খুব সহজে জয়েন হয়ে যেতে পারো। এবং একবারেই যে পুরো টাকাটা দিতে হবে তার কোনো মানে নেই। আমরা অ্যাট ফার্স্ট এখন যেটা চার্জ করছি সেটা হচ্ছে 1500 টাকা একটা ফার্স্ট এন্ট্রি ফি বা এন্ট্রি
ফি হিসাবেই আমরা এটাকে নিচ্ছি 1500 টাকা। দেন সেটাকে আমাদের কিছু ভাগ আছে, কিছু মাসের ভাগ রয়েছে, সেই মাসের ভাগ অনুযায়ী আমরা পুরো টাকাটাকে পার্ট পার্ট ভাগ করে দিচ্ছি। সেটা তোমার সাথে আমি শেয়ার করে নেব, যখন তোমরা জয়েন করবে তখন তোমাদেরকে আমরা সেটা শেয়ার করে নেব। এবং এটার এন্ট্রি ফি কিন্তু হচ্ছে শুধুমাত্র 1500 টাকা, যেটা তোমাকে ওয়ান টাইম পে করতে হবে, যেটা তোমাকে ওয়ান টাইম বা ফার্স্ট টাইম তোমাকে পে করতে, ওয়ান টাইম বা ফার্স্ট টাইম পে করতে হবে, তাহলে তুমি জয়েন হতে পারবে। সো পিডিএফগুলো চলছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে তোমাদের কাছে, তোমরা চাইলে দেখতে পারো। আর আচ্ছা, আমি লিঙ্কের ডেসক্রিপশানে স্টিল এবং আমাদের যে ফ্লুইডের আমরা একটা ক্লাস করিয়েছিলাম, ডেমো ক্লাস, সেই ডেমো ক্লাসগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো তোমরা ডেসক্রিপশন বক্সে যেয়ে পরে সেটা দেখে নিতে পারো। আর যদি মনে হয় যে তোমরা পড়াশোনা করবে এবং 1 বছর আমার সাথে যুক্ত থাকবে, তাহলে অবশ্যই এই স্টেট লেভেল এক্সাম গাইডে জয়েন করে যেতে পারো। তো ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।